মার্চ এপ্রিলের কোশ্চেনটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটু দেখেন। এখানে দেখলে বোঝা যাবে যে কি ধরনের কোশ্চেন হয়। যদিও আমাদের প্ল্যান আছে যে এই কোশ্চেন প্যাটার্নটা চেঞ্জ হবে, আশা করতেছি। কারণ হলো যে এই কোশ্চেনগুলো আসলে লম্বা হয়ে যায়, অনেক লেন্থলি হয়ে যায়। হুম। এই প্যাটার্নটা চেঞ্জ করা লাগবে। আর দেখা যায় যে সবগুলো কোশ্চেনই কঠিন হয়ে যায়। কিছু কিছু কোশ্চেন এমনভাবে করা হবে যাতে ছাত্ররা পাস করতে পারে। যারা বেশি মার্কস পাবে তাদের জন্য কঠিন কোশ্চেন করা হবে, এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে। বাট জাস্ট টু গেট অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য কোশ্চেন প্যাটার্ন, এটা দেখলে নট ব্যাড। দেখে নিজে ইনস্ট্রাকশনে কি বলছে, দ্য ফিগার্স ইন দ্য মার্জিন ইন্ডিকেট ফুল মার্কস। এই যে মার্কস দেওয়া আছে। কোশ্চেন মাস্ট বি আনসার ইন ইংলিশ। Examiner will take account of the quality of language and of the manner in which the answer are presented. হ্যাঁ, ইংলিশের কোয়ালিটিও দেখবে, কি প্রেজেন্টেশন স্টাইল কেমন হতেছে সেটাও দেখবে। হ্যাঁ, ডিফারেন্ট পার্টস ইফ এনি অফ এ সেম কোশ্চেন্স মাস্ট বি আনসার ইন এ সেম প্লেস ইন অর্ডার অফ সিকোয়েন্স। যেমন 1 নম্বর কোশ্চেন এ, এই এর এ, বি এবং যা আছে যে রিকোয়ারমেন্ট 1 2 3 4 সবগুলো একসাথে একই জায়গায় আনসার করতে হবে। মানে সিকুয়েন্সিয়ালি আনসার করতে হবে। মানে 1 আনসার করতে হবে, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। 1 নম্বর কোশ্চেনের, হ্যাঁ, 1A, তারপরে 1B, এভাবে আনসার করতে হবে। আর 1Bর মধ্যে থেকে 1B I 2, 1B মানে 1B 1, 1B 2, 1B 3, 1B 4, এভাবে। এটা এখানে বলছে যে different parts if any of the questions of same must be answered in place in order of the sequence. তো এখানে কয়টা কোশ্চেন আছে? এখানে একটা 7টা কোশ্চেন মনে হয় আছে। এই 7টা কোশ্চেন আনসারই দিতে হবে। 7টা কোশ্চেনের আনসার দিলে 100 আনসার করা যাবে। ঠিক আছে। তো এখন আমরা এই কোশ্চেনগুলো দেখি। এখানে ব্যাট পোর্শনও আছে, ট্যাক্স পোর্শনও আছে, ইনকাম ট্যাক্স পোর্শনও আছে। যেখানে যেটুকু অ্যালোকেশন করা আছে ঠিক সেটুকুই থাকবে এখানে, কম বেশি হবে না নাম্বার। সিলেবাসে যেভাবে বলা আছে ঠিক সেইভাবেই হবে। কোশ্চেনটা একটু পড়ি আমরা, দেখি কি অবস্থা আছে। এটার সলিউশনটা কি আপনাদের কাছে সবার কাছে আছে? আপনারা কি লাইব্রেরি থেকে এটা নিছেন কপি? না স্যার, আমার কাছে স্যার পিডিএফ আছে স্যার, ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছিলাম স্যার। সলিউশনটা সহ আছে? জি স্যার। আচ্ছা, তাহলে তো একবার পড়ছেন মনে হয়। মানে ইউ গট অপরচুনিটি টু রিড ইট বিফোর। তো ইয়েস স্যার। হ্যাঁ, এখানে কি কোনো জিনিস আলোচনা করার আছে? ডু ইউ নিড এনি সাপোর্ট টু ডিসকাস ফার্দার? অ্যাকচুয়ালি স্যার ওইভাবে দেখা হয়নি তো স্যার, এই কোশ্চেনটা এই জন্য স্যার। আচ্ছা, তাহলে আমরা একটা কোশ্চেন, একটা দুটো কোশ্চেন দেখি আর কি। এটা দেখে আবার অন্যদিকে যাবো আমরা। আমাদের একটু ডাবল ট্যাক্সেশন ট্রিটি পড়বো আমরা একটু, আর একটু ট্রান্সফার প্রাইসিং পড়বো, আর একটু অ্যাডভান্স ট্যাক্স নিয়ে আমরা আলাপ করবো। এই 3টা টপিকস নিয়ে আমরা আলাপ করবো। আর এটা একটু আলাপ করি। ঠিক আছে। ইউ হ্যাভ বিন এমপ্লয়েড অ্যাজ ট্যাক্স ম্যানেজার at Nutella Private Limited Company PLC, a high profitable and compliant industrial manufacturing company since July 1, 2020. Nutella PLC has been operating in the manufacturing of industrial equipment for the past 10 years. As a responsible company, Nutella contributes 5% of its profit
as defined under the Companies Act 1994 as beneficiary outlined in Bangladesh Labor Law Act 2006. However, according to the Income Tax Act 2023, this contribution is subject to 10% withholding tax, which Nutella deduct before making the payment to the respective profit participation and welfare fund. Recently, CBA, collective bargaining agent, presidents of the workers at Nutella requested that the company refrain from withholding any tax from the workers, arguing that this payment is not is tax exempted under the Bangladesh Labor Act 2006. However, the company management rejected the request, citing the mandatory requirement of withholding tax as per Income Tax Act 2023. The following the company's refusal, the CBA president sought legal advice from the labor law specialist and decided to take the matter to the labor court in order to obtain an order against Nutella preventing any withholding tax as per the Bangladesh Labor Act 2006. After the thorough hearing with legal representations from both sides, the Labor Court issued an order to stop withholding any income tax on the contribution made by the company to the respective profit participation and welfare fund. Consequently, the CFO decided to make the payment without any tax deductions as per the court's decision. The CFO decided to make the payment without any tax deduction as per the court decision. Requirement. As the tax expert advised the company on consequences if they decided to stop withholding taxes on contribution made by the company to the respective profit participation fund and welfare fund, and remedy if any of they choose to ignore the order of the labor court. ঠিক আছে, এটা হলো কোশ্চেন হলো কি যে এটা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা লেবার ল কমপ্লাই করে, লেবার লর আন্ডারে পড়ে, পারবিতে পড়ে। এটার প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে যে টাকাটা তার ওয়ার্কাররা পায় সেটা থেকে লেবার ল বলছে যেখানে উইথহোল্ডিং ট্যাক্স হবে না, বাট ইনকাম ট্যাক্স বলছে যে 10% উইথহোল্ডিং ট্যাক্স করতে হবে। যেহেতু এটা একটা ডিসপিউট, এই কারণে সিবিএ কালেকটিভ বার্গেনিং এজেন্ট যারা হলো লেবারদের হয়ে কাজ করে প্রতিনিধি, তারা বলতেছে যে, ঠিক আছে তাহলে এটা আমরা লেবার কোর্ট থেকে করি, অর্ডার চাই, আমরা সাপোর্ট চাই। তখন লেবার কোর্ট বলছে যে এটা কাটার দরকার নাই, উইথহোল্ডিং ট্যাক্স কাটার দরকার নাই। অ্যাকর্ডিংলি সিএফও চাইতেছে যে তাহলে যেহেতু লেবার কোর্ট একটা অর্ডার দিছে তাহলে আর আমরা ট্যাক্স কাটবো না। এটার কি কনসিকুয়েন্স আছে অ্যাজ এ ট্যাক্স এক্সপার্ট সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে।
Because of stopping tax on the ground of labor code, the Nutella PLC may face the following consequences. Kiki, under Section 143, Nutella PLC will be treated as SEC in default. As an SEC in default, the company will have to pay to the government such amount as it have been deducted from the Workers' Profit Participation Fund. In case of any other failure in compliance with the withholding tax law, the company may be penalized for up to 10,000 taka. On the other hand, consequences of ignoring the labor court order to stop withholding taxes could result in condemning the order of the court charge, leading to fines, sanctions, or other legal penalties. Recommendation taking. What is the remedies? Nutella PLC should seek clarity from the National Board of Revenue, giving a short notice, that is 15 days, regarding the applicability of withholding tax in light of labor court order, and exempt Nutella. If no satisfactory outcome is achieved from the NBR, Nutella PLC may consider filing a writ petition to the High Court Division of the Supreme Court seeking a direction in this matter. With reference to writ petition, Nutella should continue withholding tax but set aside the amount for future payment pending the resolution of the issue through the step stated above. এর মানে হলো যে সেকশন 43-তে যে কনসিকুয়েন্স আছে সেটা ভোগ করতে হবে যদি উইথহোল্ডিং ট্যাক্স না কাটে, এবং এই Nutella will be treated as SEC in default, এবং the amount which should have been deducted from the Workers' Profit Participation Fund may be required to pay by the Nutella to the government. And in case of any failure in compliance with the withholding tax requirement, then NVR or tax officer may penalize Nutella up to 10 lakh টাকা। এটা হলো ইনকাম ট্যাক্স পার্সপেক্টিভ, বাট দেয়ার আর অলসো আদার পার্সপেক্টিভ। হ্যাঁ, সেটা হলো কি, ইফ নিউট্রেলা ম্যানেজমেন্ট হ্যাঁ disregard the order of the court, then they might be treated as a contempt of the court order, মানে যে কোর্টের অর্ডার অমান্য করা হয়েছে এটা হতে পারে, লিডিং টু ফাইন হতে পারে, এই কারণে ফাইন হতে পারে। হ্যাঁ।
আচ্ছা, কোর্টের অর্ডার যদি না মান্য করে তাহলে কোর্টের কন্ডেমড অফ অর্ডার অফ দ্য কোর্ট হতে পারে, যার জন্য কোর্ট ফাইন করতে পারে, স্যাংশন করতে পারে, অর মাইট হ্যাভ সাম আদার লিগ্যাল কনসিকুয়েন্সেস। তাহলে এখানে ম্যানেজমেন্ট কি করবে? ম্যানেজমেন্ট তো আসলে এখানে কনফিউজিং সিচুয়েশনে পড়ছে। ম্যানেজমেন্ট কি ট্যাক্স আইন মানবে, না কোর্টের অর্ডার মানবে? এইসব ক্ষেত্রে যেটা আমাদের সাজেশন চাইছে এখানে, সেটা হলো যে আমরা মনে করি যে যেহেতু ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর এখতিয়ারে আছে উইথহোল্ডিং ট্যাক্স হবে কি হবে না সেটা অন্য কেউ বলতে পারবে না। এই কারণে এটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ থেকেই এটার নিতে হবে, ওই পারমিশন নিতে হবে কিংবা ক্লারিফিকেশন নিতে হবে। হুম, এটা এনবিআর চিঠি লিখে পরামর্শ দিতে হবে পলিসি ডিপার্টমেন্টে। আর যদি এনবিআর থেকে স্যাটিসফ্যাক্টরি কোনো অর্ডার না পাওয়া যায়, তাহলে এই অর্ডার এগেনস্টে, হাইকোর্টের অর্ডার এগেনস্টে, লেবার কোর্টের অর্ডার এগেনস্টে এটা আপিল করতে হবে, রিট রিট করতে হবে। এবং সাইড বিসাইড এটার উইথহোল্ডিং ট্যাক্সটা কেটে রেখে দিতে হবে, জমা দেওয়া যাবে না। পরে যত দরকার হলে ফেরত দেওয়া যায়, আবার গভর্নমেন্টকে জমাও দেওয়া যায়। এটাই আমাদের মোটামুটি প্রপোজাল এবং সাজেশন। এই কোশ্চেনটার সলিউশনটা কিন্তু আমার রিভিউ করা, আমি রিভিউ করে দিছি এটা। এটা আমাদের যে আইসিআইবিতে যারা করছে তারপরে আবার আমি এটাকে স্ক্রুটিনাইজ করে সেকেন্ড রিভিউ করে দিছি আর কি ফাইনালি। তো এখানে আর একটা কোশ্চেন আছে, সেটা আমরা দেখি। A project, a project company has been incorporated under Companies Act 1994. In accordance with the Section 22 of Bangladesh Public-Private Partnership Act 2015, the company has entered into a public-private partnership contract dated 15th October 2024 with a port authority to equip, operate, and transfer equipped, operate, and transfer back the asset to a container terminal and south container yard located at airport. The project tenure 22 years from the date of signing the contract, and the initiations of the commercial operations of the project is scheduled to be begin on 15th July 2025. The project company will be engaged in operations and maintenance of the container terminal, generating income through a variety of port handling services. These services encompasses container management, maintaining, repair, and wear and tear in relation to the port asset and all civil and marine structures and container handling services. As per the statutory order 208 2017 dated 22nd June 2017, the project company incorporated under Section 22 of Bangladesh Public-Private Partnership Act 2015 entangles in PPP project in Bangladesh in connection with a seaport would be entitled to 100% tax exemptions on the profit earned by the project company for the period of 10 years from the date of commencement of the PPP project in Bangladesh. এ তো বলেই দিছে, ঠিক আছে। তাহলে এখন কি জিজ্ঞাসা করছে সেটা দেখি আমরা। In any certificate is any certificate required to avail tax exemption facilities on this income?
whether the entity has to pay any tax on disallowances with respect to access perquisite, royalties overseas. What are the compliance requirements to be performed by the entity in order to continue with the exemption facilities? Draft an application for obtaining a nil withholding tax certificate on the entity's business income. An application for obtaining a nil withholding tax certificate on the entity's business income. 1 number question. As per SRO এত dated এত project company incorporated under Section 22 of Bangladesh Public-Private Partnership Act 2015 and the engaged in PPP project in Bangladesh in connections with the seaport would be entitled to 100% tax exemptions on profit earned by the project company for a period of 10 years from the date of commencement of PPP project in Bangladesh. Okay, fine. Since SRO has specifically been issued for exemptions on the same source of income, no further certification is required to obtain by the project company in order to claim the tax exemption on income. However, this may be in practice that the project manager will have to inform the matter with the reference to the SRO to the policy department in Bill. এটা আসলে ইনফ্যাক্ট না করলেও হবে। দুইটা জিনিস আছে, একটা হলো যে যদি এটা পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাক্টে লেখা থাকতো যে এই প্রজেক্ট ইনকামের উপরে কোনো ট্যাক্স হবে না, তাহলে অ্যাপ্লিকেশন করতে হইতো, করে এখানে নিতে হইতো, এক্সামশন নিতে হইতো। আর যেহেতু এটার জন্য আলাদা সার্কুলারই হয়েছে, এসআরও হয়েছে, এই কারণে এটার জন্য আর আলাদা অ্যাপ্লিকেশন করার দরকার নাই। আর এই এক্সিবিশনগুলো অন্য যে কোনো আইনেই থাকুক না কেন, এটা এনবিআর থেকে হইতে হবে। ইনকাম ট্যাক্সের এক্সামশন অবশ্যই এনবিআর থেকে হতে হবে। দিস ইজ এ বেসিক নলেজ। ইনকাম ট্যাক্সের এক্সামশন অন্য কেউ দিলে হবে না। বাংলাদেশ ব্যাংক থেকে, তারপরে বোর্ড অফ ইনভেস্টমেন্ট থেকে, কিংবা ব্যবসা থেকে ইনকাম ট্যাক্সের এক্সামশন দেওয়া সম্ভব না। ইনকাম ট্যাক্সের এক্সামশন দিতে হলে এনবিআর থেকে দিতে হবে।
Whether the entity has to pay any tax on disallowances. Yes, যেটা disallowances হবে সেটার উপর ট্যাক্স দিতে হবে। সেটা কোথায় বলা আছে? সেকশন 55-এ বলা আছে। কালকে এটা নিয়ে আমরা আলাপ করছি কিন্তু। ডিসঅ্যালাউন্সের কারণে যদি কোনো এক্সপেন্স ডিসঅ্যালাউন্সের কারণে যদি ডিসঅ্যালাউন্স হয়, তাহলে কোম্পানির যদি ইনকাম নাও থাকে, তাহলে স্পেশাল ইনকাম হিসাবে ট্রিট করে ওটার উপরে ট্যাক্স দিতে হবে। As per Section 76(6) of the Act, in company income from exempted source of income of a person, any expenditure disallowed under Section 55 of the Act shall be deemed to be income for the said source of income, and tax shall be paid on the same at a regular rate. মানে কোম্পানির যে রেট সেই রেটে ট্যাক্স দিতে হবে। Accordingly, even though these disallowances have been excluded from the Section 56 of the Income Tax Act 2023 by Finance Act 24, the project company has to pay tax on disallowances with respect to excess perquisite, royalties, overseas traveling expenses at a regular tax rate. What are the compliances requirement to be performed by the entity in order to continue with the exemption facilities? Exemption facilities জন্য এই যে exemption facility দিছে সেকশন এসআর এর মাধ্যমে, এই exemption facilities কন্টিনিউ করতে গেলে কোম্পানিকে কি কি কমপ্লায়েন্স করতে হবে সেটা জিজ্ঞাসা করছে। এটা হলো এই, as per section 76(5), subsection 5 of the Act, no person shall be exempted from tax under the Act in any assessment year if he fails to comply with the following conditions. 1 number, filing income tax return within the tax day. ট্যাক্স ডের ভিতরে তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। ট্যাক্স ডে তো আমরা জানি, filing return in compliance with section 166 filing return and section 171 time for filing income tax return and payment of income tax, তাকে সম্ভবত ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, তারপরে ট্যাক্সও দিতে হবে। সেকশন 166 এবং 177 অনুসারে রিটার্ন জমা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। Undertaking the compliance on account of deductions, collections, deposit, and filing of withholding tax return and provisions of Part 7.
কমপ্লায়েন্সের জন্য, হ্যাঁ, চ্যাপ্টার 7-এর যে কমপ্লায়েন্সগুলো আছে, লাইক ডিডাকশন অফ উইথহোল্ডিং ট্যাক্স, কালেকশন, ডিপোজিট, এগুলো এবং রিটার্ন সময় মতো দিতে হবে। অল ইনকাম অ্যান্ড রিসিভ শুড বি ইন ব্যাংকিং চ্যানেল আর ব্যাংকিং ট্রান্সফার। ইনকাম যা হবে সেটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হতে হবে, তাহলে সে এই এক্সামশনের যে ফ্যাসিলিটিসটা আছে সেটা পাওয়া যাবে, আদারওয়াইজ পাওয়া যাবে না। অ্যাজ পার সিডিও মানে সিডিও ওই এসআরও 2204/2017-তেও কিছু কন্ডিশন দেওয়া আছে। সেটা হলো অবটেনিং পিওরবিলিটির 3 নাম্বার, 3 নাম্বার নিতে হবে। মেনটেনিং অ্যাকাউন্টস অ্যাজ পার সেকশন 35, এটা সেকশন 35-এ নাই, এটা চেঞ্জ হয়ে গেছে। মেনটেনেন্স অফ অ্যাকাউন্টস, these are the compliance requirement to avail the tax exemptions under the SROs. এটা একটা যা সিসি দিতে বলছে এনবিআর কে, withholding tax exemption certificate under section 90 of the Income Tax Act. এটার মানে কি, এটা কি বুঝতে পারছেন আপনারা? withholding tax exemption সার্টিফিকেটটা কেন দরকার?
এটা একটা অঙ্ক। হ্যাঁ, এটা এটা পড়েন তো দেখি। এটার সলিউশনও করা আছে এখানে। আমি আপনাদেরকে শেয়ারও করছি সলিউশনটা। সলিউশনটা শেয়ার করা আছে, আপনারা দেখেন। শুধু যেটুকু না বুঝবেন সেটুকু আমরা আলাপ করব, যেটুকু বুঝবেন সেটুকু আলাপ করব না। প্রবলেমটা একটু পরে দেখি কি আছে। মেসার্স হামজা এ widow woman with a disabled child retired on 31st July 2024 from a reputed private university after reaching the age of 60, concluding a highly successful career. For the income year 24-25, starting from July 1, 2024, Messrs. Hamza has the following income and asset liabilities. For the month of July, she received salary 1,50,000 with no tax withheld at the time of payment. জুলাই মাসের 31 তারিখে রিটায়ার করছে, জুলাই মাসের স্যালারিটা পাইছে, ট্যাক্স কাটে নাই। On August 1st, 2024, she received এত টাকা, 2,50,50,000 from a as a gratuity from a funded gratuity scheme of university and 25 lakh from a recognized provident fund. These funds are approved by the National Board of Revenue. তাহলে গ্রাচুইটি পেমেন্ট আমরা জানি যে 2,50,00,000 পর্যন্ত এক্সেমটেড। তাহলে এই যে 50,000 টাকা অতিক্রম করছে সেটার উপরে ট্যাক্স দিতে হবে। আর এই 1,50,000 তার 1,50,000-এর উপরে ট্যাক্স দিতে হবে, টোটাল ইনকামে যাবে। আর প্রভিডেন্ট ফান্ড থেকে যে টাকাটা পাইছে 2,50,00,000 টাকা, এটা সবটুকুই ট্যাক্স এক্সেমটেড। হামজা ওন 2,000 স্কোয়ার ফিট ফ্ল্যাট ইন গুলশান, registered at cost of টাকা 2 crore in 2024. She also inherited an agricultural land recorded টাকা 1 crore as per asset and liability statement. On July 1st, 2024, she settled 1,75,000 against her outstanding loan balance obtained from the apartment in Gulshan. এটা পরিশোধ করে দিচ্ছে। Additionally, on October 1, 2024, she made 25 lakh investment in a 3 years fixed deposit, which provides a quarterly interest credit to her designated bank account every 3 months. For the income year, she received 1,68,750 after 10% withholding tax. From her saving bank account, she received
45,000 as interest after 10% deduction. Hamza earned 1 lakh from her agricultural land used for honey farming. Although she does not maintain any books of record, she had expenditure of labor, fertilizer, etc. As of June 30, 2025, the value of her other assets amounted to taka 60 lakh. Her bank balance was taka 50 lakh, 15 lakh 5,000. Hamza's net wealth as of June 30th, 2024 was taka 2 koti 25 lakh. It is important to note that Hamza's investment in financial assets does not qualify for the investment tax credit as per the 6th schedule of the Income Tax Act 2023. Compute total income, compute net worth, compute net tax liability. Compute net wealth and at the end of the fiscal year 2025. ঠিক আছে, এটি সহজই আছে, কঠিন কিছু নাই। As usual, income from employment 1,50,000 টাকা। এখানে 1/3 এক্সাম্পশন হবে, আমরা জানি 1/3 অথবা 5 লাখ টাকা, যেটা কম। গ্রাচুইটি 2 কোটি 50 লাখ বাদ যাবে, তাহলে 50,000 টাকা ইনকামে যাবে। প্রভিডেন্ট ফান্ড সবটুকুই এক্সাম্পটেড, নীল। ইন্টারেস্ট ফ্রম ব্যাংক কোয়ার্টারলি পাইছে 1,87,500। সেভিং ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট 50,000। হানি বিক্রি করে পাইছে। এক্সাম্পশন হলো 60%, যেহেতু বুকস অফ অ্যাকাউন্ট সে রাখে না, এর কারণে 60% এক্সাম্পশন দিয়ে দিল লামসাম। আর সে যেহেতু অন্য কোনো ইনকাম নাই তার, এই কারণে এক্সাম্পশনটা পাইলো আর কি। সে নিজে চাষ করছে ধরে নেওয়া হলো। তাহলে টোটাল ইনকাম হলো কত? 4,27,500। আর নেট ওয়েলথ কত আছে তার? হাউস প্রপার্টি যেটা 2 কোটি টাকা সেটা আছে। এগ্রিকালচারাল প্রপার্টি 1 কোটি টাকা। ফিক্সড ডিপোজিট 25 লাখ। আদার আছে 60 লাখ। ব্যাংক অ্যাকাউন্টে আছে 15,05,000। টোটাল 4,05,00,000 5,000। নেট ওয়েলথ আছে 4,05,000। তাহলে ট্যাক্স কি হবে? 4,50,000 টাকা। তার ট্যাক্স ইনকাম কত হয়েছে? 4,27,000। যেহেতু মহিলা মানুষ, তার ইনকাম 4,50,000 টাকা এক্সাম্পটেড। মিনিমাম ট্যাক্স অন দ্য ফিক্সড ডিপোজিট অ্যান্ড সেভিং অ্যাকাউন্ট উইথলিং ট্যাক্স দিছে। তাহলে ট্যাক্স লায়াবিলিটি কত হলো? এটা সারচার্জ, যেহেতু 4 কোটি টাকা বাট বেলো 10 crore, 10% দিতে হবে, যেটার ট্যাক্স লায়াবিলিটি 10% সারচার্জ। সারচার্জ আমরা তো পড়াইছি। তাহলে তার ট্যাক্স লায়াবিলিটি হলো ইনক্লুডিং সারচার্জ। 4 কোটি টাকার উপরে যেহেতু গেছে, ক্রস করছে, এটা সারচার্জ আছে। নেট ওয়েলথ যদি 4 কোটি টাকার উপরে যায় তাহলে সারচার্জ দিতে হয়।
4 কোটি টাকার উপর হলে নেট পরিসম্পদের পরিমাণ 4 কোটি টাকা পর্যন্ত শূন্য। 4 কোটি টাকার উপরে গেলে 10%। যেহেতু নেট সম্পদ 4,05,00,000 টাকা, 4 কোটি টাকার উপরে গেছে, এই কারণে ছাড় চার্জ হবে 10%। তাহলে ট্যাক্স লায়াবিলিটি হলো মিনিমাম ট্যাক্স প্লাস ছাড় চার্জ 26,125 টাকা। হ্যাঁ, উইথহোল্ডিং ট্যাক্স পড়ছে যেগুলো 10%, ব্যাংক অ্যাকাউন্টের উপর 10%, এটা কাটে রাখছে কত? 23,750 টাকা। তাহলে নেট ট্যাক্স পেয়েবল হলো 2,375 টাকা। এই এখানে ব্যাখ্যা করা আছে, এটা তো আপনাদের দিয়ে দিছি। আচ্ছা, এখন আমরা ব্রেকে যাব। ব্রেকে এসে আমরা যেটা করব সেটা হলো ডাবল ট্যাক্সেশন পড়ব, তারপরে ট্রান্সফার প্রাইসিং পড়বো, একটু কিছু অ্যাডভান্স ট্যাক্স পড়বো। যতটুকু আলোচনা করা যায় করে শেষ করব। অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, সেকশন 154। প্রত্যেকটা করদাতাকেই, হ্যাঁ, যারা এই সেকশন 54 এর কন্ডিশন ফুলফিল করেন তাদেরকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়। এই সেকশন 54টা জানতে হবে আমাদের, যে হু আর রিকোয়ার্ড টু পে অ্যাডভান্স ট্যাক্স, কিভাবে দিতে হয়, হোয়াট আর দ্য কন্ডিশনস ফর পেমেন্টস অফ অ্যাডভান্স ট্যাক্স। তাহলে আমরা একটু দেখি। উপধারা 2 এর বিধানাবলী ব্যতীত কোনো ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয় বর্ষে তাহার মোট আয় 6 লক্ষ টাকার অধিক হইলে উক্ত করদাতা কর্তৃক প্রচলিত অর্থবৎসরে আয়ের অগ্রিম কর পরিশোধ করতে হইবে। এই ক্ষেত্রে তাহা অগ্রিম কর হিসেবে উল্লেখিত হবে। যদি কোনো ব্যক্তি 6 লাখ টাকা অথবা এর বেশি, হ্যাঁ, আয় হয় পূর্ববর্তী কোনো আয় বর্ষে, মানে ট্যাক্স রিটার্নে উল্লেখিত ইনকাম অনুসারে 6 লক্ষ টাকা ক্রস করে, তাহলে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। বাট নিচের ক্ষেত্রে কিছু এক্সেপশন আছে। করদাতা যদি জমি চাষ হইতে অনধিক 8 লক্ষ টাকা উপার্জন করেন, হ্যাঁ, 8 লাখ টাকা পর্যন্ত উপার্জন করে, বাট অল ইনকাম ফ্রম এগ্রিকালচার, তাহলে তাকে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নেই। উল্লেখিত মোট আয়ের মধ্যে নিম্নবর্ণিত আয় অন্তর্ভুক্ত থাকে, যেমন একজন ব্যক্তি 6 লাখ টাকা ইনকাম দেখাইছে গত বছরে, বাট তার মধ্যে আবার মূলধনী আয় ছিল, তাহলে তার ইনকাম ট্যাক্স দিতে হবে না। এককালীন আয় প্রকৃতির কোনো আয় যাহা এই অংশের অধীনে যে চলমান অর্থবর্ষে অগ্রিম কর পরিশোধ উক্ত অর্থবর্ষে উপার্জনের প্রত্যাশা করা যায় না। এককালীন আয় ছিল, ওয়ান টাইম, হ্যাঁ, ওয়ান টাইম আয়, এটা আর এই বছরে হবে না, রিপিটেটিভ না, তাহলে ওটা বাদ যাবে। তাহলে আমরা দেখলাম সেকশন 54, 154 অনুসারে যদি কোনো ব্যক্তির পূর্বের কোনো আয় বর্ষে অনুসারে ন্যূনতম 6 লাখ টাকা ইনকাম হয়, তাহলে তাকে অগ্রিম কর প্রদান করতে হবে। আর এই অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমগুলো কি? ব্যতিক্রমগুলো হলো যে যদি ওই ব্যক্তির ইনকাম এগ্রিকালচারাল থেকে হয়, তাহলে তার 8 লাখ টাকার উপরে ইনকাম হতে হবে। হ্যাঁ, 8 লাখ টাকার উপরে হলে ইনকাম ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, তা না হলে দিতে হবে না।
আর যদি ওই যে 6 লাখ টাকা ন্যূনতম ইনকাম গত বছরে হয়েছিল, সেটার ভিতরে যদি কোনো মূলধনী আয় থাকে, তাহলে সেটা বাদ যাবে, সেক্ষেত্রে ট্যাক্স দেওয়ার দরকার নেই। যদি এককালীন কোনো ইনকাম থাকে, তাহলেও সেখান থেকে তার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার দরকার নেই, তাহলে ওই 6 লাখ টাকা বাদ যাবে আর কি। একটা এক্সাম্পল যদি দেখি, টোটাল ইনকাম গ্রেটার দ্যান 6 লাখ, BDT 8 লাখ ফর অনলি সোর্স অফ agriculture income, excluding capital gain or one-off income. Mr. Talha shown total income টাকা 15 লাখ. In the income year 23-24, his income include 8 lakh capital gain and one-off patent income for 3 lakh. And there is no change of any regular income. There is no chance of any regular income from that patent. এই প্যাটেন্ট থেকে আর রেগুলার ইনকাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। ডাজ তালহা রিকোয়ার টু পে অ্যাডভান্স ট্যাক্স in the income year 24-25? According to section 154, Talha's income, total incomes for last income year was টাকা 15 lakh minus capital gain 8 lakh minus one of income 3 lakh, তাহলে তার ইনকাম থাকে কত? 4 লাখ। Talha does not require to pay advance income tax under section 154 as his total income did not exceed 6 lakh টাকা। বোঝা গেছে এটা? এটা বোঝা গেছে? আপনারা কি আমার কথা শুনতেছেন? অ্যাডভান্স ট্যাক্স কম্পিটিশন অ্যান্ড টাইম অফ পেমেন্ট। সেকশন 155 অগ্রিম করের পরিমাণ এবং তাহা পরিশোধের সময়।
উপধারা 3-এর বিধান সাপেক্ষে ধারা 154 এর বিধানাবলী ক্ষুণ্ণ না করিয়া কোন চলমান অর্থবর্ষে করদাতা কর্তৃক পরিশোধযোগ্য ন্যূনতম অগ্রিম কর হইবে ক এর সমপরিমাণ। ক কি? ক হলো সর্বশেষ আয় বর্ষে নির্ধারিত করদাতার মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর, যাহা উক্ত আয় বর্ষে প্রযোজ্য হারে পরিগণনাকৃত। মাইনাস এই অংশের অধীনে উৎসে কর্তনকৃত সংগ্রহকৃত কর, যাহা অংশ 7-এর অধীনে পরিশোধকৃত অগ্রিম করের পরিমাণ। এর মানে হলো গত বছরের রিটার্ন অনুসারে যে ট্যাক্স আসছে সেইটা আসবে সর্বশেষ আয় বর্ষে নির্ধারিত করদাতার মোট আয়ের উপর পরিশোধযোগ্য আয়কর, মাইনাস হলো এই আইনের অধীনে চ্যাপ্টার 7-এর আওতায় যে অগ্রিম কর ডিডাকশন করা হয়ে গেছে সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো অগ্রিম করের পরিমাণ। অগ্রিম কর পরিশোধের পরিমাণ। অগ্রিম কর হিসাবে পরিশোধযোগ্য ন্যূনতম কর নিম্ন বর্ণিত 4টি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে। ধরে নিলাম আমরা এখানে তার যে ইনকাম ইয়ারে তার ইনকাম ছিল তার উপরে ট্যাক্স আসছে 2 লাখ টাকা, আর অ্যাডভান্স ট্যাক্স যেটা দ্বারা খ অনুসারে সোর্সে ডিডাকশন করে রাখছে সেটা হলো 1 লাখ টাকা। তাহলে তাকে এআইটি দিতে হবে হলো 1 লাখ টাকা। 2 লাখ মাইনাস 1 লাখ যেটা অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিচ্ছে অ্যাট সোর্সেস সেটা, তাহলে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা সমান 4টা কিস্তিতে তাকে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে দিতে হবে। তাহলে অ্যাডভান্স কিস্তি স্যাটারি দিতে হবে কোন কোন ডেটটা সেটা বলছে 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ, 15 জুন। তাহলে অ্যাডভান্স ট্যাক্সের সময় হলো 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ এবং 15 জুন। 25%, 25%, 25%। তাহলে 1 লাখ টাকা 4টা ভাগ করে 25,000 টাকা করে দিতে থাকবে। উল্লিখিত তারিখ যদি কোনো সরকারি ছুটির দিন পড়ে তাহলে সংশ্লিষ্ট কিস্তি তাহার পরবর্তী কর্মদিবসে পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে কোনো করদাতা যে কোনো কিস্তি বা উহার অংশবিশেষ পরিশোধ করতে ব্যর্থ হলে এ আইনের অধীনে করদাতা কোনো দায়কে ক্ষুণ্ণ না করিয়া তাহার পরবর্তী কিস্তির সহিত অপরিশোধিত কিস্তি উহার অংশবিশেষ যুক্ত হইয়া পরিশোধ করিতে হইবে।
তার মানে হলো যদি এই আইনের আওতায় যদি কোনো থাকে, জরিমানা থাকে, কিংবা পেনাল্টি থাকে, কিংবা শাস্তি থাকে, শাস্তি তো দিবে, এর সাথে টাকাটাও দিয়ে দিতে হবে। যে দায় ছিল সে দায় পরিশোধ করে। হ্যাঁ, যে ক্ষেত্রে কর, যে ক্ষেত্রে কোনো করদাতা প্রক্কলন করেন যে অগ্রিম করের কিস্তি উপধারা 1 এবং 2 এর অধীনে পরিগণনাকৃত কর অপেক্ষা কম হইবার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে তিনি উপকর কমিশনারের বরাবর একটি প্রক্কলন দাখিল করবেন এবং ইতিপূর্বে পরিশোধিত কোনো কিস্তির সহিত প্রয়োজনীয় সমন্বয় পূর্বক প্রক্কলন অনুসারে কিস্তি পরিশোধ করবেন। প্রক্কলন মানে হলো ফরকাস্ট করবে, ফরকাস্ট করা। হ্যাঁ, যদি দেখে যে করদাতা আসলে এই বছরে তার কর মানে আয়ের পরিমাণ কম হবে, আয়ের পরিমাণ যদি কম হয় তাহলে তাকে যে পরিমাণ কম হবে সেই পরিমাণ, দাও চাবিটা আমাকে দাও, চাবিটা নিয়ে আসো, সেই পরিমাণে দিবে। এমন না যে গত বছর ট্যাক্স ইনকাম বেশি হয়েছে, ট্যাক্সও বেশি দিছি, এই বছরও তাই দিতে হবে। যদি মনে হয় যে ট্যাক্স কম হবে, ইনকাম কম হবে, তাহলে সে কম ট্যাক্স দিবে, অসুবিধা নাই। বাট ওইটার একটা প্রক্কলন কিংবা ফরকাস্টের কপি ডিসিটির কাছে জমা দিতে হবে এবং অ্যাকর্ডিংলি অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে অ্যাডভান্স ট্যাক্স পরিগণনার নিয়ম হলো বিগত সালে করদাতা যে ইনকাম হয়েছিল সেই ইনকামের উপরে সে ট্যাক্স ক্যালকুলেশন করবে। ট্যাক্স ক্যালকুলেশন করে সমপরিমাণ দায়, ট্যাক্স দায়টাকে 4টা ভাগে ভাগ করবে। আচ্ছা, তাহলে আর যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স উইথহোল্ডিং করে থাকে চ্যাপ্টার 7 অনুসারে, তাহলে সেটার পরিমাণ বাদ যাবে। বাদ যাওয়ার পরে যে ট্যাক্স লায়াবিলিটি থাকবে সেটাকে 4টা ভাগে সমান কিস্তিতে ভাগ করে, হ্যাঁ, 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ এবং 15 জুলাই সরকারকে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিবে। এখন যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই গত বছরে যে ইনকামটা হয়েছে সেই ইনকামটা আসলে এই বছর হবে না, আরো কম হবে, তাহলে এই এসএসসি একটা ফরকাস্ট করবে। এই ফরকাস্ট করে ওই ফরকাস্টটা জমা দিবে ডিসিটির কাছে এবং অ্যাকর্ডিংলি সে রিভাইজ ট্যাক্স দিবে। এটা এই যে 4টা ইনস্টলমেন্ট, এটা যে কোনো ইনস্টলমেন্টের সাথে অ্যাডজাস্ট করা সম্ভব। এটা জুন মাসের 15 তারিখে যে ইনস্টলমেন্টটা যাবে সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে। হ্যাঁ, মার্চের যে 15 তারিখে যাবে সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে।
নতুন করদাতার ক্ষেত্রে অগ্রিম কর কিভাবে দিবে? একজন নতুন করদাতা, সে কিভাবে অগ্রিম অগ্রিম কর দিবে? এই আইনের অধীনে ইতিপূর্বে নিয়মিত কর নির্ধারণের আওতাভুক্ত হন নাই এরূপ কোনো ব্যক্তির মোট আয় ধারা 154 এর উপর উপধারা 2 এর শর্ত সাপেক্ষে কর বর্ষের অব্যাহতি পূর্বে আয় বর্ষে তার মোট আয় 6 লক্ষ টাকা অতিক্রম করিলে তিনি প্রত্যেক অর্থ বছরের জুন মাসের 15তম দিনের পূর্বে তাহার প্রকলিত মোট আয় এবং ধারা 142-এর উপধারা 1-এ নির্ধারিত পদ্ধতিতে পরিগণনাকৃত তৎকৃত পরিশোধযোগ্য অগ্রিম করের হিসাব উপকর কমিশনারের নিকট দাখিল করবেন এবং ধারা 155 উপধারা 2 এর নির্ধারিত কিস্তির তারিখের মধ্যে তাহা পরিশোধ করবেন, যেন তাহা 155 এর উপধারা 5 এর অনুসারে সংশোধিত কিস্তির তারিখ অতিক্রম না করে। এটা কি বুঝতে পারছেন আপনারা কি বললাম আমি এখন? নতুন করদাতাদের ক্ষেত্রে অগ্রিম করের পরিমাণ। অগ্রিম কর পরিশোধে করতে ব্যর্থ এরূপ কোনো ব্যক্তি যদি মূল পরিগণনা অনুসারে ক্ষেত্রের মধ্যে প্রকৃত হিসাব অনুসারে নির্ধারিত তারিখে উক্ত করের কোনো কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তাহলে তিনি উক্ত কিস্তির ক্ষেত্রে খেলাপি করদাতা হিসেবে বিবেচিত হবে। অগ্রিম করের ক্রেডিট প্রদান, জরিমানা বা সুদ ব্যতীত অগ্রিম কর হিসাবে কোনো করদাতা কর্তৃক পরিশোধিত বা তাহার নিকট হইতে আদায়কৃত কোনো অঙ্ক তাহা সেই সময়ের জন্য অর্জিত আয়ের উপর পরিশোধিত হিসাবে গণ্য হবে। উক্তরূপ পরিশোধিত কর করদাতা কর্তৃক পরিশোধযোগ্য নির্ধারিত কর হইতে বাদ দেওয়া হইবে। এটার মানে হলো, এই যে অগ্রিম কর পরিশোধ করা হয়েছে, যখন ফাইনালি রিটার্ন সাবমিট করা হবে, সেই রিটার্ন থেকে তার যে ফাইনাল ট্যাক্স দায় নির্ধারণ করা হবে, সেখান থেকে এই অগ্রিম করের পরিমাণ বাদ দেওয়ার পরে যেটুকু থাকে তার উপরে তাকে ট্যাক্স দিতে হবে।
অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য সুদ আরোপ করা যায়। অগ্রিম পরিশোধ করিতে এইরূপ কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি নিয়মিত কর নির্ধারণকালে পরিলক্ষিত হয় যে এই অংশের বিধানাবলী অনুসারে অগ্রিম কর পরিশোধ করা হয় নাই, তাহলে 157 এর অধীনে খেলাপি করদাতার পরিণাম পরিমাণের বিধানকে অক্ষুণ্ণ না করিয়া, খেলাপি ঋণদাতা পড়লাম এই যে আমরা, এই যে উক্তরূপ কর নির্ধারণের ভিত্তিতে নিরূপিত করের সহিত ধারা 162-তে নির্ধারিত হারে ও মেয়াদের জন্য উহার উপর সরল সুদ পরিগণনা করতে হইবে। আচ্ছা, পরিশোধিত অতিরিক্ত অগ্রিম করের উপর সরকার কর্তৃক প্রদেয় সুদ। কোন সরকার যদি অগ্রিম অগ্রিম কর যদি অতিরিক্ত কোনো এসএসসি যদি কোনো বছরে অগ্রিম করের পরিমাণ অতিরিক্ত দেয়, তাহলে সরকারও তার উপরে একটা সুদ পরিশোধ করবে। পরিশোধিত অতিরিক্ত অগ্রিম করের উপর সরকার কর্তৃক প্রদেয় সুদ। কত সুন্দর আইন! হুম। কোনো ব্যক্তির কোনো অর্থবর্ষে অগ্রিম কর হিসেবে পরিশোধকৃত অর্থের সমষ্টি যদি নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে নির্ধারিত করের পরিমাণ অপেক্ষা অধিক হয়, উক্ত অতিরিক্ত পরিশোধকৃত করের উপর সরকার বার্ষিক 10% হারে সরল সুদ প্রদান করবেন। বার্ষিক 10% সরল সুদ প্রদান করবেন। উপধারা 1-এর অধীনে অতিরিক্ত অগ্রিম কর পরিশোধের উপর সংশ্লিষ্ট কর বর্ষের প্রথম দিন হইতে উক্ত কর বর্ষের নিয়মিত কর নির্ধারণের তারিখ পর্যন্ত বা সংশ্লিষ্ট আয় বর্ষের প্রথম দিন হইতে পরবর্তী 2 বছর মেয়াদ পর্যন্ত এই দুইয়ের মধ্যে যাহা কম সময়ের জন্য সুদ পরিশোধ করিতে হইবে। যদি কর বর্ষ হইতে শুরু হয় তাহলে 1 জুলাই থেকে শুরু হবে, যখন এটা ফাইনালি অ্যাসেস হবে সেই দিন পর্যন্ত ইন্টারেস্ট দিতে হবে। আবার আয় বর্ষ থেকে শুরু হইতে পারে, আয় বর্ষের প্রথম দিন হইতে, অথবা সংশ্লিষ্ট কর বর্ষের প্রথম দিন হইতে পরবর্তী 2 বছর মেয়াদ সর্বোচ্চ, তার বেশি না। অগ্রিম কর পরিশোধের ক্ষেত্রে ঘাটতি থাকিলে উহার উপর সুদ কিভাবে নির্ধারণ করা হবে? 10% হারে নির্ধারণ করতে হবে। যে ক্ষেত্রে কোনো আয় বর্ষে করদাতা অগ্রিম প্রজ্ঞাপনের ভিত্তিতে কর পরিশোধ করেন এবং এই অংশের অধীনে উৎসে কর কর্তন করা হয়, উক্ত কর্তনকৃত কর এবং উক্তরূপ অগ্রিম পরিশোধকৃত করের সমষ্টি যদি নিয়মিত কর নির্ধারণের মাধ্যমে নিরূপিত পরিশোধযোগ্য করের 75%-এর অপেক্ষা কম হয়, তাহার উপর নিয়মিত নির্ধারণের মাধ্যমে উদ্ভূত করের 75% এর কমের যে পার্থক্য, হ্যাঁ, এর উপরে 10% হারে সরল সুদ প্রদান করতে হবে। তবে শর্ত থাকে যে কর দিবসের তারিখে বা ইহার পূর্বে রিটার্ন দাখিল না করা হইলে সুদের হার 50% অধিক হইবে। তার মানে আরো 5% বাড়বে।
উপধারা 1 এবং 2-এ যাহা কিছুই থাকুক না কেন এই ক্ষেত্রে ধারা 173-এর অধীনে কর পরিশোধ করা না হয়, ধারা 185-এর অধীনে সাময়িক কর নির্ধারণ করা হয়েছে কিন্তু নিয়মিত কর নির্ধারণ করা হয় নাই, সেই ক্ষেত্রে নিম্নবর্ণিত বিধান অনুসারে সরল সুদ হিসাব করিতে হইবে। যেই তারিখে ধারা 173-এর অধীনে সাময়িক নির্ধারিত কর পরিশোধ করা হইয়াছে সেই তারিখ পর্যন্ত। অতঃপর নির্ধারণকৃত 75% কর অপেক্ষা উক্তরূপ পরিশোধকৃত কর যেই পরিমাণ ঘাটতি হইয়াছে তার উপর সরল সুদ পরিগণনা করতে হইবে। খাওয়া দাওয়া দরজাটা খুলে গেছে কেন আবার আমার
ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স। ডাবল ট্যাক্সেশনটা হলো সেকশন 246-এ বলা আছে, হোয়ার এন এসএসসি হ্যাজ ইনকাম ফ্রম অ্যাব্রোড বাট দ্যার ইজ এ নো ডাবল ট্যাক্সেশন ট্রিটি বিটুইন দ্য কান্ট্রি, ইন দ্যাট কেস ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস be satisfied that the tax has been paid outside the country, then DCT may give credit of that tax in Bangladesh at an average rate, and outside country average rate which is lower. Double taxation সেকশন 246-এ বলা আছে, একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা। একটা হলো মিস্টার সোহাইব রিসিভ ডিভিডেন্ড ইনকাম ফ্রম অফ ডিভিডেন্ড ইনকাম অফ 20 lakh, exchange rate 151 per pound from UK in income year 2024. He paid tax on that in UK 400 pound, and he produced a certificate from UK tax authorities. ডিভিডেন্ড ইনকাম তাহলে 20 লাখ টাকা পাইছে, অ্যান্ড আদার ইনকাম আছে তার আরো 3 লাখ টাকা। ট্যাক্স, ফর এক্সাম্পল, তার ট্যাক্স হলো 10 লাখ। সো অ্যাভারেজ ট্যাক্স রেট কত হবে তাহলে তার? 20%। আমরা ধরে নিলাম সে ডিভিডেন্ড পাইছে 20 লাখ, তার আদার ইনকাম আছে আরো 30 লাখ। হ্যাঁ, আমরা ধরে নিলাম এক্সাম্পলে ক্যালকুলেশনের খাতিরে তার ট্যাক্স লায়াবিলিটি হয়েছে 10 লাখ অ্যাভারেজ, মানে অন অ্যান অ্যাভারেজে। হ্যাঁ, তাহলে তার ট্যাক্স অ্যাভারেজ ট্যাক্স রেট হবে 10 লাখ ডিভাইডেড বাই 50 লাখ মাল্টিপ্লাইড বাই 100 সমান 20%। ইউকে অ্যাভারেজ ট্যাক্স রেট দেখলাম আমরা 3%। 400 কাটছে, ট্যাক্স কেটে রাখছে 400 পাউন্ড লিখে দিছে। আর কত টাকা? এই 20 লাখ টাকা ইকুইভ্যালেন্ট পাউন্ড হলো 13,445 টাকা। তাহলে ট্যাক্স রেট, অ্যাভারেজ ট্যাক্স রেট হলো 3%। রিবেট পাবে কত? বাংলাদেশে ছিল 20%, অ্যাভারেজ ট্যাক্স রেট বাংলাদেশে 20%, আর ইউকেতে হলো 3%, হুইচ ইভার ইজ লোয়ার। তাহলে রিবেট পাবে 3%। তাহলে ট্যাক্স লায়াবিলিটি 10 লাখ, ফরেন ট্যাক্স ক্রেডিট পাবে হলো 20 লাখ মাইনাস 3%, 60,000। তাহলে নেট ট্যাক্স পেয়েবল হলো 9,40,000। আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, হ্যাঁ, ট্যাক্স ট্রিটি, সেকশন 244 ট্যাক্স ট্রিটি। সরকার অন্য কোনো দেশের সরকারের সাথে নিম্নবর্ণিত বিষয়ে দিতে চুক্তি সম্পাদন করিতে পারিবে। নিম্নবর্ণিত বিষয়ের কর লাঘব সংক্রান্ত এইরূপ আয় যাহার উপর এই আইন এবং অপর দেশের বলবৎ এরূপ আইনের অধীনে কর পরিশোধ করা হইয়াছে। তার মানে এই দেশেও ইনকাম ট্যাক্স, ওই দেশেও ইনকাম ট্যাক্সই হইতে হবে। পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসায় বিনিয়োগ উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই আইনের
এবং অপর দেশের বলবৎ এরূপ আইনের অধীনে কর আরোপযোগ্য কোনো কর। হ্যাঁ, বাংলাদেশের অভ্যন্তরে ও বাহিরের উৎস হইতে আয় নির্ধারণ। বাংলাদেশের অভ্যন্তরে এবং বাহিরের উৎস হইতে আয় নির্ধারণ উদ্দেশ্যটা কি? এই আইন এবং অপর দেশের বলবৎ এরূপ আইনের অধীনে দ্বৈত কর পরিহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধ। মামলার তদন্ত। এই আইনের অপর দেশের বলবৎ এরূপ কোন আইনের অধীনে কর উদ্ধার। এটা হলো ডাবল ট্যাক্সেশন ট্রিটির চুক্তির কন্টেন্ট, কি কি কন্টেন্ট থাকতে পারে, ডাবল ট্যাক্সেশন ট্রিটির উদ্দেশ্যটা কি কি থাকতে পারে সেটা এখানে বলা হয়েছে। যেই ক্ষেত্রে এই ধারার অধীনে সম্পাদিত চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট কোনো দেশের আইনের অধীনে প্রদেয় কর বাবদ বাংলাদেশে প্রদেয় করের বিপরীতে সমন্বয় মঞ্জুর করিবার কোনো বিধান অন্তর্ভুক্ত থাকে, সেই ক্ষেত্রে এই অংশের দ্বিতীয় অধ্যায়ে উল্লিখিত বৈদেশিক কর সমন্বয় সম্পর্কিত বিধানাবলী কার্যকর হবে। এই যেটা আমরা একটা উদাহরণ দিলাম সেই উদাহরণটা হলো এই দ্বিতীয় অধ্যায় অনুসারে। বাংলাদেশ কর, বৈদেশিক কর, বৈদেশিক আয় কর, বিদেশি কর বা বৈদেশিক কর ব্যতীত বিদেশি কর হিসাবে বিবেচিত হইবে। এই আর কি অনেক কিছু কথাবার্তা বলা আছে। বাংলাদেশের বাইরে অর্জিত আয়ের উপার্জন অব্যাহতি, যেটা আমরা এই যে উদাহরণ দিয়া পড়লাম, এই যে এই উদাহরণটা আমরা দিলাম 246 অনুসারে। এই সেকশন 247-এ বলছে যদি কোনো এগ্রিমেন্ট নাও থাকে, বিদেশের কোনো ইনকাম যদি বাংলাদেশের ভিতরে নিয়ে আসে তাহলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স চাইলে ওটা ক্রেডিট দিতে পারে যদি ডকুমেন্ট শো করে। যেসব দেশের সাথে দ্বৈত মানে ট্যাক্স ট্রিটি রয়ে গেছে, ট্যাক্স ট্রিটি আছে সেই দেশের ক্ষেত্রে, হ্যাঁ, উৎসে কর্তনের বিধানাবলীটা কি হবে সেটা এখানে বলা আছে। এটা একটি ইম্পর্টেন্ট আছে। যেই ক্ষেত্রে সরকারের সহিত সম্পাদিত কোনো চুক্তি ধারা 244-এর বিধানাবলী অনুসারে এইরূপ কার্যকর থাকে, উক্ত চুক্তিবদ্ধ কোনো দেশে নিবাসী কোনো ব্যক্তির পক্ষে অর্জিত কোনো বিশেষ শ্রেণীর আয় বাংলাদেশে কর অব্যাহতি পাইবে এবং এই আইনের বিধানাবলী অনুসারে উক্ত আয় হইতে কর কর্তনযোগ্য হইবে, সেই ক্ষেত্রে এই দ্বারা বিধানাবলী প্রযোজ্য হইবে। যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি এরূপ কোনো ব্যক্তি যে কোনো শ্রেণীর উক্ত আয় অনুচ্ছেদে বাংলাদেশি পরিশোধকারী হিসাবে উল্লিখিত বর্ণিত দেশের আয় ভোগের অধিকারী ব্যক্তিকে এই অনুচ্ছেদের অনিবাসী অনিবাসী হিসাবে উল্লিখিত প্রদান করেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি বোর্ড দ্বারা বা বোর্ডের অধীনে নির্দেশিত নোটিশের অধীনে অনিবাসীকে এরূপ যে কোনো আয় কর্তন ব্যতিরেকে পরিশোধ করিতে পারিবেন এবং এরূপ নোটিশ যেই তারিখে জারি করা হইয়াছিল তাহা সেই তারিখে বাংলাদেশী পরিশোধকারী উক্ত নোটিশে উল্লেখিত অনিবাসী ব্যক্তির নিকট নোটিশে বর্ণিত উৎস হইতে এই ধারার বিধানাবলীর অধীনে কোনো প্রকার কর্তন ব্যতিরেকে যে কোনো পরিমাণ আয় এরূপ কোনো বৎসরের সম্ভাব্য আয় যাহার উপর চুক্তি বলবৎ রহিয়াছে পরিশোধ করিতে হইবে। প্রদত্ত যে কোনো নোটিশ অকার্যকর মর্মে গণ্য হইবে যদি কোনো ক্ষেত্রে এরূপ বর্ণনা থাকুক বা নাই থাকুক, বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা দ্বারা তাহার অধীনে জারিকৃত
বাতিল নোটিশ দ্বারা তাহা অকার্যকর হয়। যদি বাংলাদেশি পরিশোধকারী জানা মতে এরূপ কোনো ঘটনা সংঘটিত হয় বা তাহাকে বাতিল নোটিশ প্রদান করা হয়, তাহলে এরূপ কোনো ঘটনা বাংলাদেশি পরিশোধকারীর গোচরীভুক্ত হইবার পর ক্ষেত্র মতে বাংলাদেশি পরিশোধকারী নোটিশ প্রাপ্তির পর বাংলাদেশি পরিশোধকারী কর্তৃক উক্ত অনিবাসীকে কোনো অর্থ পরিশোধের ক্ষেত্রে এ আইনের বিধানাবলী অনুসারে কর কর্তন করিতে হইবে। মূল কথা হলো যে সেকশন 251 অনুসারে 244 দ্বারা এগ্রিমেন্ট থাকলেও এটা এনবিআর এর নোটিশ দিয়ে বলতে হবে। এনবিআর একটা নোটিশ জারি করবে যে এই আয়ের উপরে ট্যাক্স কর্তন করার প্রয়োজন নেই, এটা নোটিশ দিবে। তাহলে পেইং অথরিটি ট্যাক্স না কেটে সম্পূর্ণ অ্যামাউন্ট দিতে পারবে। আবার যদি এনবিআর থেকে ওই নোটিশটা বাতিল করে, তাহলে ওর উপরে ট্যাক্স কাটতে হবে। দিস ওয়াজ অল অ্যাবাউট আওয়ার ডিসকাশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা ভালো করবেন, দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। আসসালামু আলাইকুম।